দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। সরকার ঘোষিত রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি। সোমবারও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ হয়েছে লাইন। কোথাও কোথাও তা মূল সড়ক পেরিয়ে পৌঁছেছে কয়েক কিলোমিটার পর্যন্ত। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে যানজটও। তবে নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি বিক্রির দাবি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের। অভিযোগ, অনেক ক্রেতাই নির্ধারিত সীমার বাইরে তেল নিতে চাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে মোতায়েন করা হয়েছে পুলিশ। শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়াতে এবং অযথা ভিড় না বাড়াতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোগান্তি না, এটা ইচ্ছাকৃত ভাবে মনে করেন যে সংকট সৃষ্টি করে ভোগান্তি করা। 10 লিটার আমাদের তো একটু বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হইতো, কারণ প্রাইভেট তো। অনেক ভোগান্তি, ভোর 4:30টায় আসছি, এখন পর্যন্ত তেল পাইনি। এর চেয়ে ভোগান্তি আর হয় না। অফিস করি, রমজান মাস এরই করে ঘুমাইতে পারতেছি না, আপনার লাইনে এসে দাঁড়ায় থাকতে হচ্ছে। ইরানকে বিভক্ত করে তেল সম্পদ হাতে নিতে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ করেছেন তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই মুহূর্তে যুদ্ধবিরতির আলোচনাকে অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নতুন নেতা হিসেবে মুস্তাফা খামেনির প্রতি আনুগত্য জানিয়েছে ইরানের রাজনৈতিক নেতা সহ ইসলামী বিপ্লবী গার্ড এবং সশস্ত্র বাহিনী। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই একযোগে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা জোরদার করে ইরান। এমন অবস্থায় মার্কিন দূতাবাসের কর্মীদের সৌদি আরব ছাড়ার এবং দেশটিতে ভ্রমণে নাগরিকদের সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের দক্ষিণাঞ্চলে নেটোর ঘাঁটির কাছে অবস্থিত মার্কিন কনসুলেটের কর্মী এবং নাগরিকদেরও আঙ্কারা ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসছে চীন। আর নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে চান ট্রাম্প। আর প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে লোহিত সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরান যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া জেদ্দা, মাস্কট সহ মধ্যপ্রাচ্যের 4টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। এছাড়া দুবাই রুটে ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সচিবালয়ে এসব কথা জানান তিনি। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। শুধু চীন নয়, সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে দুপুরে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কথা মাথায় রেখেই অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জির সিকিউরিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবার কাছে চাচ্ছি। কিন্তু সাপ্লায়ার যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে। আমিরাতের দুবাইয়ে যুদ্ধের প্রথম দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আলী আহমেদের মরদেহ দেশে আনা হয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চিকিৎসাধীন 14 জন প্রবাসীর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছে দূতাবাসগুলো। সোমবার সকাল 9টার দিকে শাহজালাল বিমানবন্দরে ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এসব তথ্য জানান। এ সময় তিনি সংঘাতপূর্ণ ও বিপজ্জনক অঞ্চল এড়িয়ে চলা, সামাজিক মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত কন্টেন্ট পোস্ট না করার আহ্বান জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ দ্রুত ফেরাতে কাজ করছে সরকার। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় মন্ত্রণালয় তার সব করবে বলেও জানান দুই প্রতিমন্ত্রী। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা, এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। একই সাথে আমরা একটা কথা বলবো যে যেহেতু আমাদের এই দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে,
কাজে ওদের দেশের আইনের প্রতি আমাদের একটু শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুক আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। আরো দুজন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। প্রত্যর্পণ চুক্তি মেনে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার 2 আসামিকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে তৎপরতা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি বলেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেয়া হবে না। কক্সবাজার টেকনাফ রুট দিয়ে মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধ করার কথাও জানান মন্ত্রী। এছাড়াও জেলা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে পরিকল্পনা জানান সালাউদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদ করতে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। ভারত সরকার রাজি হলে কলকাতায় তদন্ত কর্মকর্তা পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। যেহেতু মাত্র এই ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি। কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারব। হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সন্ত্রাসীদের বিরুদ্ধে তালিকা ধরে খুব শিগগিরই অভিযান হবে বলেও জানান তিনি। পাশাপাশি মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন আইজিপি। একটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের সার্বিক সরবরাহ পর্যালোচনা বিষয়ক সভা শেষে তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্য তেল কেনার কোনো প্রয়োজন নেই। বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চলছে। আমদানিকারক এবং এখানে যারা রিফাইনারি মালিক তাদের সাথে বিস্তারিত আলাপ করার পরে যেটা আমাদের কাছে লব্ধ তথ্য যেটা আছে সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো যে বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় প্যানিক বাইয়ের কারণে, প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক দল নারীদের খাটো করে ঘরে আটকে রাখার চেষ্টা করছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়নে ইশতেহারে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে ফিরে তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। জনসংখ্যার থেকে বেশি পায় এখন তাদের ক্ষমতায়নে। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে যে আমাদের কিছু মানুষ, কিছু রাজনৈতিক মহল তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার
ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করতে একে সংসদের অধিবেশনে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সেমিনার কক্ষে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ, সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি। বক্তারা বলেন, দেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয় এবং তামাকজাত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 87,000 কোটি টাকা। তাই সুস্থ জাতি গঠনে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তারা। এ সময় বক্তারা জানান, জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের 30 কর্মদিবসের মধ্যে অধ্যাদেশটি আইনে পরিণত না হলে তা বাতিল হয়ে যাবে। তাই দ্রুত সংসদে উত্থাপন করে এটিকে আইনেতে পরিণত করার দাবি জানান তারা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 ডিসেম্বরে এই অধ্যাদেশটা জারি হয়েছে। এখন এটা আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ। মর্যাদা, নিরাপত্তা না থাকলে স্বাধীন সাংবাদিকতা করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর প্রেস ক্লাবে সাব এডিটর কাউন্সিলের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিলে একথা বলেন তিনি। গণমাধ্যমে যাতে ইতিবাচক পরিবর্তন আসে সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা আছে বলে জানিয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। সভায় সাব এডিটর কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনেক বলেন, সাব এডিটররা পত্রিকার মূল চালিকা শক্তি। পুরনো এই সংগঠনের নিজস্ব কার্যালয় করার বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান তিনি। আমরা গণমাধ্যমের যেই স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই স্বাধীনতা আমাদের বিবেচনায় পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকেই আমরা তার গতিমুখ নির্ধারণ করেছি। কিন্তু তা যাতে নৈরাজ্যে পরিণত না হয় সেই কারণেই সাংবাদিক নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা এই স্বাধীনতা চর্চার অন্যান্য নিয়ম কানুনকে আমরা নির্ধারণ করতে চাই। সুশৃঙ্খলভাবে জাকাত সংগ্রহ ও বন্টনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম কায়কোবাদ। তিনি বলেন, জাকাত বোর্ড পুনর্গঠন করা হবে। সচিবালয়ে এক বৈঠকে কয়েকদিনের মধ্যে জাকাত ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ধর্মমন্ত্রীর নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এবং শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করেন তিনি। বৈঠক শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ওআইসিভুক্ত দেশগুলো থেকে বছরে প্রায় 45 লাখ কোটি টাকার জাকাত সংগ্রহ হয়। এসব দেশ থেকে জাকাত সংগ্রহের উদ্যোগ নিলে দারিদ্র্য বিমোচন হবে। $45 লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন আর কমিটি হওয়ার কোনো প্রশ্নই আসেনি। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক
নজরদারি রাখা হবে। যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাস বা অন্য কোনো অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনালে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ঈদের আগে পরে 5 দিন টিকিট কালোবাজারি রোধে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি। অনিয়ন্ত্রিত অনিয়মিত চাঁদাবাজি পরিবহন সেক্টরে আমরা দেখতে চাই না, আমরা রাখতে চাই না। এটা আমরা জবাবদিহির মধ্যে আনবো এবং বন্ধ করব। যদি কোনো জায়গায় সিটি কর্পোরেশনের চাঁদা নিয়ে দাঁড়ায়, তাকে ধরে পুলিশের কাছে তাৎক্ষণিক আপনারা জমা দেবেন। বিআরটির মোবাইল কোর্ট বিভিন্ন ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ বাস যাতে না নামে সেই ব্যবস্থা নেবে। ঈদ যাত্রা সুবিধা করার জন্য আমরা প্রয়োজন বোধে ঢাকা শহরের বিভিন্ন আউটগোয়িং অর্থাৎ ঢাকা শহর থেকে বের হওয়ার রাস্তাটা ঈদের আগে একমুখী করে দিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রাজধানীর সিদ্দিক বাজারে নবনির্মিত একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করে তিনি বলেন, নগরবাসীর সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক বিভিন্ন আয়োজনের জন্যই এই কমিউনিটি সেন্টার উন্মুক্ত করা হয়েছে। দল মত নির্বিশেষে এটি সবার জন্য সমানভাবে ব্যবহারযোগ্য হবে। ভবনটিতে আধুনিক জিমনেশিয়াম, লাইব্রেরি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। যারা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য যারা টেন্ডার নিয়েছেন, পরিষ্কার কথা সেখানে উল্লেখ আছে 100 টাকার বেশি কেউ নিতে পারবেন না। যদি নেন তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। ফুটপাতের এবার কী ব্যবস্থা করা যাবে, হকারদের কোথায় কি করা যাবে, রিক্সা কি করা যাবে, আমরা কারোর পেটে লাথি দিতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত কারণে নগরের ক্ষতি হোক এটাও নিশ্চয়ই আপনারা চান না। আমরা সব কিছুকে সমন্বয় করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে জুলাই সনদ। নির্বাচিত সরকার যেন এই বিষয়টি ভুলে না যায়। খুলনা জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মিডিয়া কিংবা সাংস্কৃতিক শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। এই সরকারের বৈধতা হচ্ছে সেই জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং যে জুলাই সনদ আদেশ রয়েছে সেই আদেশ, এটা যাতে নির্বাচিত সরকার ভুলে না যায়। প্রকৃত ফ্যাসিস্ট শক্তিকে বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, বিভিন্ন মিডিয়া তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবারের এই অভিযানে 3000 একর এলাকার জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। অভিযানের শুরুতেই এলাকাটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এক পর্যায়ে কালভার্ট ভেঙে এবং সড়কে ট্রাক রেখে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। তবে অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, পাহাড় কাটা, ভূমি দখল এবং চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত কয়েকটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছিল পুরো এলাকা। তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপদ আশ্রয়স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার এবং দুপক্ষের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 15 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত 15 জনের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়,
পূর্ববিরোধের জেরে স্থানীয় হারুন খান ও মান্নান খানের সাথে একই এলাকার মিজান খানের বাকবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করে। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করলে এতে ক্ষিপ্ত হয়ে মান্নান এবং তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিজানের বাড়িতে হামলা চালায়। ঈদ সামনে রেখে রাতেও চলছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাহিদ, রাতে নিউ মার্কেটে বেচাকেনা কেমন দেখছেন? আরেফিন, দেখছেন যে মধ্যরাত, এখন বর্তমানে রাত 12টা বাজে। এই সময়ে আমি অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটে এবং এই জায়গাতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে নিউ মার্কেট সহ রাজধানীর মার্কেটগুলো অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয় রাত 8টার পর, অনেক কিছু কিছু মার্কেট বন্ধ হয় রাত 10টার পর। তবে ঈদ উপলক্ষে রমজানের প্রায় 10 দিন, ঈদের প্রায় 10 দিন আগে থেকেই এখন বর্তমানে রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে এই মার্কেটগুলোতে এখন বর্তমানে প্রায় মধ্যরাত থেকে শুরু করে সারা রাতই মোটামুটি খোলা থাকার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমি যদি আপনাকে দেখাই যে রাজধানীর নিউ মার্কেটের এই এলিফ্যান্ট রোডের এই পাশ থেকে শুরু করে ওদিকে নীলক্ষেত পর্যন্ত এবং এদিকে কাটাবন পর্যন্ত, বাটা সিগন্যাল এবং কাটাবন পর্যন্ত পুরো যে এই এরিয়াটি রয়েছে, এই এরিয়াটিতে এখন বর্তমানে প্রতিটি মার্কেট এখন খোলা রয়েছে। নিউ মার্কেটের যেসব মার্কেটগুলো রয়েছে সবগুলো মার্কেটই খোলা রয়েছে এবং এই মার্কেটগুলোতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এখন বর্তমানে যারা চাকরিজীবী রয়েছে রাজধানীতে, তারা অধিকাংশ ক্ষেত্রে তারা বেতন পেয়েছে এবং তারা এই সন্ধ্যার পর, দিনে তাদের কর্মব্যবস্থা তো থাকাই, তারা সন্ধ্যার পর এই মার্কেটগুলোতে ভিড় করছে এবং লাল নীল আলোতে এই মার্কেটগুলোকে সজ্জিত করা হয়েছে এবং এখানে এসে দেখলেই বোঝা যায় যে আসলে এখানে একটি ঈদের যে আমেজ সেটা এখন থেকেই বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখেছি যে এখন বর্তমানে তাদের যে কর্মব্যবস্থা সেটি অনেকটাই বেড়ে গেছে এবং তারা অনেক ক্ষেত্রেই বিশ্রামের সময় পর্যন্ত পাচ্ছেন না এবং তারা অনেকটা উৎসাহ নিয়ে তাদের বেচাকেনা এবং বেচাকেনাটা চালিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি যারা ক্রেতা এসেছেন তাদের সঙ্গেও কথা বলেছি যে তারা অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আগে থেকেই বিশেষ করে বাজার করে মার্কেট করছেন এবং এই মার্কেটগুলোতে এসেছেন। এবং আমি যদি আপনাকে বলি যে নিউ মার্কেটটি বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ভিড় এই মার্কেটটিতে বেশি, যার কারণে আসলে এই মার্কেটটিতে ভিড় অনেকটাই বেশি। এবং এই মার্কেটে এখন বর্তমানে যেসব ক্রেতারা রয়েছেন তারা অধিকাংশই দিনের কর্মব্যস্ততা থাকার কারণে তারা মধ্যরাতে এই সময়টা পর্যন্ত তারা মার্কেট করতে এই জায়গাতে এসেছেন। এবং আপনারা দেখছেন যে এখন আমি আপনাদেরকে যেই জায়গাগুলোতে দেখাচ্ছি যে আসলে পাঞ্জাবির যে বাজারগুলো এবং শার্ট প্যান্ট থেকে শুরু করে এবং মেয়েদের যে ইয়েগুলো রয়েছে, সেই মেয়েদের যেসব পোশাক রয়েছে এবং জুতা থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেসব পণ্য এই জায়গাগুলোতে বিক্রি হচ্ছে এবং দামও মোটামুটি সীমিত পর্যায়ের মধ্যে রয়েছে। আচ্ছা আরফিন, এই ছিল আজকের নিউ মার্কেটের মধ্যরাতে সর্বশেষ পরিস্থিতি। রাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা 11 এবং ময়মনসিংহ 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত 18 জন প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। সোমবার বিচারপতি শেখ জাকির হোসেনের হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। আদেশে ওই 2 আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 8 জুন নির্ধারণ করেছেন আদালত। এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির 10 জন, জামায়াতে ইসলামের 7 জন এবং স্বতন্ত্র 1 জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ। বিএনপি প্রার্থী জনাব মোতার হোসেন তালুকদার, তাকে পরাজিত দেখানো হয়েছে এবং বিপরীতভাবে রিকশার প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহকে বিজয়ী দেখানো হয়েছে এবং আমরা আদালতকে এই সাক্ষ্য প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি যে নির্বাচনের নামে কিভাবে করাপ্ট প্র্যাকটিস করে এজেন্টদেরকে বের করে দিয়ে তাদের স্বাক্ষর না ছাড়া ফলাফল প্রকাশের মাধ্যমে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। আগামী 8ই জুন প্রতিপক্ষের পরে যে নোটিশ দিয়েছে, নোটিশ ফেরতের জন্য দিন ধার্য করেছেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে এই ইফতার মাহফিল হয়। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন, দেশ নিয়ে অপপ্রচারকারীদের চিহ্নিত করে দেশের প্রচলিত আইনের পাশাপাশি প্রয়োজন হলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল সদস্যের নিরাপত্তা, কল্যাণ ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। ড্রিকের নেয়া এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, যাত্রার সম্ভাব্য সময় আগামী 12 এপ্রিল। তবে বাংলাদেশ থেকে কতজন যাত্রী যাবে তা ঠিক করবে আন্তর্জাতিক সংস্থাগুলো। আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাথে ঢাকার অংশীদারত্বের সম্পর্ক উদযাপন করতে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা এবং এয়ার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মর্গান ডিসুজা, এয়ার ইন্ডিয়া বাংলাদেশের জিএসএ রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন ও এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীতে বহুতল বাণিজ্যিক ভবন এলকে প্লাজার আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর 11 তলা ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান, কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। টার্ন টেবল ল্যাডার ব্যবহার করে ভবনের ছাদ এবং বিভিন্ন তলা থেকে 14 জন পুরুষ ও 10 জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 4 ও 5 তলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন, পরে তাদের মৃত্যু হয়। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে পাটের গুদাম সহ অন্তত 20টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার বহরপুর বাজারে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের অন্তত 20টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বান্দরবান সীমান্তে অভিযান পরিচালনার সময় চোরাকারবারিদের হামলায় 2 বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির প্রতিরোধে এক চোরাকারবারি আহত হয়। সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলি বিওপির রেক্কাশিয়া পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় 30 থেকে 40টি গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে চোরাকারবারিদের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা নিয়ে বিজিবির ওপর অতর্কিত হামলা চালায় চোরাকারবারিরা। এতে ল্যান্স নায়ক মোহাম্মদ রাজু ও সিপাহী মোহাম্মদ শরীফ নামে 2 বিজিবি সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রতিরোধ গড়ে তুললে মোহাম্মদ ইসমাইল নামে এক চোরাকারবারি আহত হয়। আহত বিজিবি সদস্যদের প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। সোমবার বিকেলে খাগড়াছড়ি ফটিকছড়ি সড়কের পাইনদং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটর বাইকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে। মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী।
রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকাল 7:30টায় গরু বোঝাই একটি নসিমন ও সিএনজির সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোরের লালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিটি বাঘা উপজেলায় যাচ্ছিল। এ সময় চণ্ডীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির 3 যাত্রী নিহত সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার দয়পুকুরিয়া কর্ণখালী সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে কর্ণখালী সেতুর উপর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল শিশুটি। এ সময় মির্জাপুর থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টর ধাক্কা দেয় শিশুটিকে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সোমবার ভোরে সিটি কর্পোরেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এ বিষয়ে পুলিশ অভিযান শুরু করেছে। শীতলক্ষা পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান রাতের ফুট পেট্রোল ডিউটিতে ছিলেন। ভোরে তিনি মণ্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নগর ভবনের সামনে যান। এ সময় আরেকটি মোটরসাইকেলে করে আসা 3 জন দুর্বৃত্ত লুৎফরের পথ রোধ করে। এ সময় তার কোমরে থাকা ব্যবহৃত সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ছিনতাই হওয়া পিস্তল উদ্ধারে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে। কুষ্টিয়ার বীরপুরে একযোগে 3টি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি নজরে আসে কর্মকর্তা কর্মচারীদের। রোববার মধ্যরাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এই চুরি হয়। পুলিশ জানায়, দুর্বৃত্তরা 3টি দপ্তরের প্রবেশদ্বারের তালা এবং জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আলমিরায় থাকা বিভিন্ন নথিপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। চট্টগ্রামে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ও শুঁটকি সহ 2 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রোববার পতেঙ্গা থানার চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলারও জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, বন্দরের বহির্নোঙর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য ট্রলার যোগে কর্ণফুলী নদীতে আনা হচ্ছিল। সন্দেহজনক গতিবিধি দেখে ট্রলারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলারের ভেতরে বস্তায় লুকিয়ে রাখা প্রায় 1,20,00,000 টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং প্রায় 1000 কেজি শুঁটকি জব্দ করা হয়। আটক পাচারকারী, জব্দ করা ট্রলার এবং মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে 3টি দুগ্ধ উৎপাদনকারী এবং সংগ্রহকারী প্রতিষ্ঠানকে মোট 3.5 লাখ টাকা জরিমানা করেছে। সোমবার বিকেলে জেলার ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পায় সংশ্লিষ্টরা। এ সময় কেয়া ডেইরির স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে নকল দুধ তৈরির দায়ে 3 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ফরিদপুর উপজেলা প্রশাসন। একই সময় পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ করার দায়ে আমিনা ডেইরিকে 30,000 এবং প্রিমিয়াম ফুডকে 20,000 টাকা জরিমানা করা হয়।
ওজনে কম দেয়া এবং লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে দিনাজপুরের হিলিতে দুই ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে হিলি বাজার এবং স্থলবন্দরের চারমাথা মোড়ে বিএসটিআই এর অভিযানে তাদের এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় সেখানে বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক মীর মোহাম্মদ সাইফ আলীও ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, ওজনে কম দেওয়ায় ফজলু ট্রেডার্স নামের এক দোকানিকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চারমাথা মোড়ের এক তেল দোকানিকে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যশোরের জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশিয়ে বিষাক্ত ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার বিকেলে কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এই চক্রের 6 সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুনের নেতৃত্বে র্যাব 6 ক্যাম্প কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স এবং জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ সব ক্ষতিকারক উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁয় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার দুর্গাপুর বাজারে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের উদ্যোগে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন, পৌর 3 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রহমান এবং যুবদলের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সুমন সহ অন্যান্যরা। এ সময় 300 জন গরিব ও দুস্থদের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, আতপ চাল, ছোলা ও তেল সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের দুটি খনি থেকে তেল উৎপাদন কমিয়ে দিয়েছে সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় এবং সেখানে একের পর এক হামলার কারণেই এই সিদ্ধান্ত। তবে ঠিক কোন খনিতে এবং কি পরিমাণ তেল উৎপাদন কমানো হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে আরামকো তাদের কিছু তেলের চালান লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। হামলার কারণে সৌদি আরবের পাশাপাশি তার প্রতিবেশী দেশ যেমন আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে 25% দাম বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম $116 ছাড়িয়েছে, যা 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রথমে ব্যারেল প্রতি বিক্রি হয় $108, 2 ঘন্টা যেতে না যেতেই $116 ছাড়িয়ে যায়। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন জ্বালানি তেল বিশ্লেষকরা। কারণ প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20% এই রুট ব্যবহার করে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য বলছে 28 ফেব্রুয়ারি থেকে অন্তত 10টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নেপালে 165 আসনে হওয়া নির্বাচনে সবশেষ পাওয়া ফলাফলে 125টিতে জয়ী হয়ে সরকার গঠনের পথে এগিয়ে আছে তরুণ নেতা ও র্যাপার বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। এদিকে নির্বাচনে তরুণ প্রার্থীদের জয় জয়কার। এখন পর্যন্ত 40 বছরের কম বয়সী 38% অর্থাৎ 59 জন তরুণ প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে 18টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে গগন থাপার দল নেপালি কংগ্রেস পার্টি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির দল CPN-UML 8টি আসনে জিতেছে। 7টি আসন পেয়েছে নেপালি কমিউনিস্ট পার্টি। দেশটির প্রতিনিধি পরিষদের মোট 275টি আসনের মধ্যে 165টি আসনে সরাসরি নির্বাচন হয়েছে। জয়ের আনুপাতিক হারে বাকি 110 আসনে প্রতিনিধি নির্ধারণ করা হবে। মোট 30,06,000-এর বেশি ভোট পেয়ে এই দৌড়েও এগিয়ে বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। খেলার খবর।
2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সিরিজ থেকেই সেই লক্ষ্যে নিজেদের উন্নতি করতে চায় টাইগাররা। পারফরম্যান্সে পরিবর্তন আনতে দলের কাঠামোতে পরিবর্তনের আভাস দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। Not just the fact that we want to be an automatic qualifier at 8 or above. The fact is that we want to move up the table. If we get to 7-6 by the time qualified, that's fine. But we just want to move up the table, so that means playing better cricket. It's very difficult to keep 50 overs and then come and open the batting. Also, he's one of our better players of spin bowling, so that would help down in the middle. And as I say, the middle has been one of our Achilles heel, so him going down there with his experience and his skills. নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে 4-0 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন আফিদা, ঋতুপর্ণারা। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। 10ম মিনিটে গোলরক্ষক মিরি আক্তারকে বোকা বানিয়ে বল জালে জড়ান উজবেক ফরওয়ার্ড দিওরাখন। গোল হজমের পর প্রথমার্ধের বাকিটা সময় বেশ গোছালো ফুটবল উপহার দেয় বাংলাদেশ। বেশ কয়েকবার আক্রমণে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি ঋতুপর্ণা, মনিকারা। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো ছিল বাংলাদেশের, তবে 4 মিনিটের মাঝে 2টি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন আফিদারা। উভয় গোলই করেন দিলদোরা নজিমোভা। ম্যাচের শেষ দিকে হারের ব্যবধান বাড়ান নীলুফার কুদরাতোভা। কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে, তবে হারের ফলে টুর্নামেন্ট থেকে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিল পিটার বাটলারের শিষ্যরা। নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত হেরে যাওয়ায় হতাশ ফুটবলাররা। এশিয়ান কাপের মঞ্চে আগামীতে নিজেদের আরও ভালোভাবে প্রমাণ করার কথা জানিয়ে দেশবাসীর কাছে সমর্থন চেয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার মনিকা চাকমা। 90 মিনিট আমরা খেলার চেষ্টা করছি, তো আমরা সেটাই করছি যেটা খেলা দরকার ছিল। আমাদের টিম পজিশন আর হচ্ছে পাসিং একুরেসি সবকিছুই আমাদের ভালো ছিল, তো ব্যাট লাগছিল, আমরা গোল কনসিভ করছি। প্রথমবারের মতো আমরা এফসি উমেন্স এশিয়া কাপ খেলতেছি, তো আমরা চেষ্টা করব সামনে আরো যেন ভালো কিছু করতে পারি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা ট্রায়াথলন সম্পন্ন করে প্রথম বাংলাদেশি নারী আয়রন লেডি হয়েছেন ফেরদৌসী আক্তার মারিয়া। সাঁতার, সাইক্লিং আর দৌড়, এই 3 কঠিন ধাপ পেরিয়েই শেষ করতে হয় আয়রনম্যান প্রতিযোগিতা, যেখানে শারীরিক শক্তির পাশাপাশি প্রয়োজন অদম্য মানসিক দৃঢ়তা। প্রতিদিনের কঠোর অনুশীলন, সীমাহীন পরিশ্রম আর স্বপ্নকে আঁকড়ে ধরার সাহস, এই পথেই তিনি লিখেছেন নিজের সাফল্যের গল্প। 1.9 কিলোমিটার সাঁতার, 90 কিলোমিটার সাইক্লিং এবং 21.1 কিলোমিটার দৌড় মিলিয়ে পুরো প্রতিযোগিতা শেষ করেন 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ডে। আমি যদি পদক আনতে যাই, তো আমার তো ইন্টারন্যাশনালি যারা প্লেয়ার তাদের সাথে ফাইট করতে হয়, তো তাদের মতো যদি আমি ফ্যাসিলিটি পাই, ট্রেনিং পাই, আমার সরঞ্জামগুলো পাই, বিশেষ করে সাইকেল পাই, তাহলে ওদের মতো আমিও পারবো। কারণ আমার কিছু নাই, তাতেও আমি নিজেকে প্রুভ করছি। এখনো আমার যদি সরকার আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে দেয়, আমাকে যদি ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার যদি আমাকে সেই গিয়ারগুলো দেয়, আমি আশা করি আমার এই ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হব। মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছি এবং সব সময় আমরা থাকবো ইনশাআল্লাহ। শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন গ্যারি কার্স্টেন। আগামী 15 এপ্রিল থেকে লঙ্কানদের সঙ্গে কাজ শুরু করবেন ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা এ কোচ। 2 বছরের চুক্তিতে শ্রীলঙ্কার হেড কোচ নিযুক্ত হয়েছেন কার্স্টেন। এর আগে ভারতকে 2008 থেকে 2011 এবং দক্ষিণ আফ্রিকাকে 2011 থেকে 2013 সাল পর্যন্ত কোচিং করিয়েছেন তিনি। তার অধীনে 2013 সালের সব ফরম্যাটে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল হয়েছিল প্রোটিয়ানা। 2026 আইসিসি টি20 বিশ্বকাপে নামিবিয়ার কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। 1993 থেকে 2004 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলেছেন কার্স্টেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে 14,000-এর বেশি রান করেছেন তিনি। সদ্য সমাপ্ত টি20 বিশ্বকাপে সুপার 8 থেকে শ্রীলঙ্কার বিদায়ের পর প্রধান কোচের পদ ছাড়েন দেশটির কিংবদন্তি ব্যাটার সনাথ জয়সুরিয়া। তার জায়গাতেই নিয়োগ পেলেন কার্স্টেন। পর্তুগিজ লিগে আবারও বহিষ্কৃত হয়েছেন হোসে মারিনো। পোর্তোর বিপক্ষে ম্যাচ শেষ করা আপত্তিকর আচরণের জেরে শাস্তি পেয়েছেন তিনি।
লিগ টেবিলের শীর্ষে থাকা পোর্তোর সঙ্গে ম্যাচের প্রথমার্ধেই 2 গোলে পিছিয়ে পড়েছিল বেনফিকা, তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে দারুণ এক ড্র তুলে নেয় দলটি। অতিরিক্ত সময় লাল কার্ড দেখেন বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডে। ম্যাচ শেষে লকার রুমে যাওয়ার সময় প্রতিপক্ষ দলের স্টাফদের দিকে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন মরিনো, এতে তাকে লাল কার্ড দেখান রেফারি। ফলে পর্তুগিজ লিগে আরও একবার বহিষ্কার হলেন অভিজ্ঞ এক কোচ। নিজের দোষ অস্বীকার করে রেফারির দিকে আঙুল তুলেছেন মরিনো। তবে লিগ কর্তৃপক্ষ তার শাস্তি বহাল রাখায় পরবর্তী ম্যাচে বেনফিকার ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।